শুরু করছে যে নতুন পর্ব প্রেমলোকে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সেটাই কলকাতাতে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম অর্ণব, বাড়ি কলকাতায়। যে ঘটনাটা আজ লিখে পাঠাচ্ছি সেটা আমার পুরো ফ্যামিলির সাথে ঘটেছে প্রায় দশকের পর দশক ধরে। প্রথমে আমি আমার ফ্যামিলি ব্যাপারে একটু বলি, না হলে কিছু বুঝতে পারবেন না। আমার ঠাকুরদার বাবা ছিল আসামের একজন ধনী প্রভাবশালী জমিদার। বিশাল বড় বাড়ি ছিল তাদের, এবং ঠাকুরদারা ছিল 3 ভাই ও 1 বোন, এবং ঠাকুরদা ছিল সব থেকে ছোট। তো প্রথম 2 ঠাকুরদার ঘরে ছেলে হয়েছিল, তখনও আমার ঠাকুরদাও তার বোনের বিয়ে হয়নি। বড় ঠাকুরদার যে প্রথম ছেলে হয়েছিল সে ছিল চোখে অন্ধ, সে দেখতে পেত না। এই কথাটা গ্রামের কেউ জানতো না। আর বাড়ির যে ঝিঁচাকড় ছিল তাদের অনেক অনেক বেতন দেওয়া হতো যাতে তারা বাইরে না বলে। তো একবার একজন বলে দিয়েছিল বলে তাকে মেরে ফেলা হয়, এবং সেটাও গ্রামে কেউ জানতে পারেনি। একদিন জমিদার বাড়িতে এক মালি ও তার বউ বাগানে কাজ করছিল। তখন সেই সময় বাইরে থেকে একটা বাচ্চা মেয়ে আসে ও তাদেরকে খাবার দিয়ে যায়। সেই সময় বাগানে উপস্থিত ছিল ঠাকুরদার বোন ও তার মেজ ঠাকুরদা। তারা দুজনে সব কিছু দেখছিল। বাচ্চা মেয়েটাকে দেখতে ছিল ভীষণই সুন্দর। যখন বাচ্চা মেয়েটা চলে গেল তখন মেজ ঠাকুরদা ও তার বোন মিলে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে, এই শোনো, বাচ্চা মেয়েটাকে তোমাদের নাকি? তোদের মেয়ে এত সুন্দর হতে পারে নাকি? তখন মালির বউ বলে যে, না কর্তা, ও আমাদের মেয়ে না। তখন মাঝি বলে, কর্তা, ও আমার বোনের মেয়ে। বোন ও বোনের বর দুজনেই মারা গেছে, তো সেখান তবে থেকেই মেয়েটাকে আমরা মানুষ করছি। তখন মালির বউ বলে যে, নিজেদের খাবার জোগাড় করতে হিমশিম হয়ে যাচ্ছে, এ আবার অন্য একজনকে জোগাড় করেছে, জুটিয়েছে। এই অবধি কথা বলে মেজ ঠাকুরদাও তার বোন দুজনে সেখান থেকে চলে যায়, জমিদার বাড়িতে ঢুকে যায়। 2 দিন পর মেজ ঠাকুরদা তার বড় দাদাকে বলে যে, দাদা, একটা কথা বলি, খারাপভাবে নিও না। তোমার ছেলে তো অন্ধ, তার সাথে যদি বাইরের কোনো মেয়ের বিয়ে দেওয়া হয় তাহলে পুরো গ্রাম জেনে যাবে যে জমিদার বাড়ির সব থেকে বড়ো ছেলে অন্ধ। তাই আমি ঠিক করেছি, এই বলে সে তার প্রস্তাবটা রাখে যে, আমি ঠিক করেছি যে মালির যে বোন রয়েছে তার একটা মেয়ে রয়েছে, মেয়েটা মালির কাছেই বড় হয়, মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর। আমি ঠিক করেছি ওই মেয়েটার সাথে যদি এর বিয়ে দেওয়া হয় এবং তারপরে যদি আমরা বলি মালিককে যে এই গ্রাম থেকে চলে যেতে হবে, তোদের অনেক টাকা পয়সা দেওয়া হবে, তো সেটা কীরকম হতে পারে? তখন বড় ঠাকুরদা বলে যে, হ্যাঁ, ভালো প্রস্তাব, না হলে আর মেয়েই বা পাওয়া যাবে কোথায়? হ্যাঁ, তো এরকম বলতে থাকে। তখন মানে বড় ঠাকুরদা প্রস্তাবে রাজি হয়ে যায়। তো তখন পরের দিনেই মেজ ঠাকুরদা সেই মালিককে গিয়ে বলে যে, শোন, তোদের কাছে একটা প্রস্তাব এনেছি। মালিক বলল যে, কী প্রস্তাব? তখন মেজ ঠাকুরদা বলল যে, তোদের বোনের মেয়েকে আমার খুব মনে ধরেছে, আমি তার সাথে আমার দাদার ছেলের বিয়ে দিতে চাই, বড় ছেলে। তখন মালি ও তার বউয়ের মুখে একগাল হাসি। তারপর সে বলে যে, কিন্তু আমার একটা শর্ত আছে, তোর বোনের মেয়েকে আমাদের হাতে তুলে দিয়ে তোদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তার জন্য তোদের অনেক টাকা পয়সা দেওয়া হবে, এবং নতুন গ্রামে বাড়ি বানানোর জন্য টাকা পয়সা দেওয়া হবে। তখন তাদের মুখে যে হাসিটা ছিল সেটা আরও চওড়া হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে যে হাতে তারা চাঁদ পেয়েছে এবং আপদ বিদেয় হয়েছে, এরকমই তারা ভাবতে থাকে। 3 দিন ধরে জমিদার বাড়িতে বিয়ে চললো ঠিকই, কিন্তু গ্রামের কেউ বড় কনেকে দেখতে পায়নি। তারা সবাই বাইরে থেকে খেয়ে চলে গেছে। ফুলশয্যার দিন রাতে বউকে একটা ঘরে রাখা হয়। যে ঘরটা ছিল ছোট্ট একটা ঘর, এবং সেটা জমিদার বাড়ি থেকে পুরোপুরি আলাদা, ডিট্যাচ। মানে একটা জমিদার বাড়ির সামনে একটা বিশাল বড় বাগান টাইপের রয়েছে, সে বাগান থেকে একটু এগিয়ে একটা ছোট্ট মতো মহল রয়েছে, সেই মহলে ওই বউকে রাখা হয়েছিল। তো কিছুক্ষণ পরে শ্বশুরমশাই সেই ঘরে আসে, মানে যার ছেলে, সে ওই ঘরে আসে। এসে নতুন বউয়ের সাথে বিভিন্ন রকমের কথা বলতে থাকে। যে সে বলে যে সে হচ্ছে বাড়ির বড় বউ, তাকে সবার ভালো মন্দের খেয়াল রাখতে হবে। তখন সে নতুন বউ শুধু মাথা নিচু করে হ্যাঁ মানে সম্মতি করতে থাকে। এরপর তার শ্বশুর তার বৌমার মাথায় হাত দেয়, আশীর্বাদ করে,
এবং তারপরে সে বৌমার গায়ে হাত দিতে থাকে। সেই স্পর্শ নতুন বৌমার ভালো লাগে না। তখন সে বারণ করে তার শ্বশুরকে, এবং তখন সে শ্বশুর বলে যে তোকে আমি এক্ষুনি বললাম সবার খেয়াল রাখতে হবে, সবার ভালো মন্দের খেয়াল রাখতে হবে, তাহলে তুই এরকম করছিস কেন, তুই আমায় বারণ করছিস কেন, তুই তো হ্যাঁ বললি। এবার সে নতুন বউ নিজেকে ছাড়াতে চায় এবং তার শ্বশুর তাকে আরও জোর করতে থাকে। এবং সেই সময় সেই নতুন বউ বলে যে আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো, আমি মামা মামির কাছে চলে যাবো, এরকম তারা বলতে থাকে। তখন সে শ্বশুর বলে যে কোথায় যাবি, তোর মামারা তো এখানে আর নেই, তোর মামারা তো আমাদের কাছে তোকে বেচে দিয়েছে, তুই যে এখানে রয়েছিস তার জন্য তোর মামারা অনেক অনেক টাকা পয়সা নিয়েছে এবং অন্য গ্রামে চলে গেছে। তোরা কী ভাবছিস তোর মামা মামি অনেক ভালো, তারা অনেক টাকা পয়সার বিনিময়ে তোকে এখানে দিয়ে গেছে, তোরা কোথাও যাওয়ার জায়গা নেই, তুই এখানেই থাকবি, এরকম বলতে থাকে এবং জোর জবরদস্তি করতে থাকে, হাত পা ধরে টানতে থাকে। সেই সময় নতুন বউ সেই শ্বশুরের গায়ে হাতে কামড় দিয়ে দেয়, বিশাল জোরে কামড় দেয় যে রক্ত বেরিয়ে গেছিলো। শ্বশুরমশাই তাড়াতাড়ি করে বিছানা থেকে ওঠে এবং বলে যে দাঁড়া তোর হচ্ছে, এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায় এবং ঘরের বাইরে যে দারোয়ান দাঁড়িয়ে থাকে তাকে বলে যে লক্ষ্য রাখবি যাতে ভেতর থেকে ছিটকানি না দিতে পারে, এই বলে সে বেরিয়ে যায়। এবং কিছুক্ষণ পরে প্রায় 15 মিনিট পরে আবার ফিরে আসে। হাতে তার একটা চাবুক ছিল এবং যেখান থেকে রক্ত বেরোচ্ছিল সেখানে ব্যান্ডেজ করা ছিল। ফিরে এসে সে আবার নতুন বউয়ের ওপরে চড়াও হয় এবং তার ওপরে জোর জবরদস্তি করতে থাকে। এবং তার বউ সেই নতুন বউ যখনই তাকে বাধা দিতে যায় তখনই তাকে সেই চাবুক দিয়ে মারা হয়। এমন করে নতুন বউকে তার শ্বশুর সারা রাত ভোগ করে এবং ভোর হতেই সেখান থেকে চলে যায়। পরের দিন রাতে সে আবার আসে নতুন তখন সেই নতুন বউয়ের সাথে একটা কাজের বউ ছিল। সে তাকে বারণ করে যে কর্তামশাই, বউয়ের খুব জ্বর, কিন্তু তার কোনো কথাই শোনা হয়নি। সেদিন রাতেও নতুন বউকে তার শ্বশুর ভোগ করে এবং পরের দিন থেকে মেজ ঠাকুরদা ও ছোটো ঠাকুরদা সেখানে যেত নতুন বউকে ভোগ করার জন্য। এরকম করে রোজ চলতো সেই নতুন বউকে শোষণের কাজ আর কি। একদিন করে সবাই আসতো। প্রায় 2-3 মাস পরে বড় ঠাকুরদার ছেলের মৃত্যু হয়, যে অন্ধ ছিল, যার বউ ছিল সে নতুন বউ, সে মারা যায়। যখন সেই অন্ধ ছেলে মারা যায় তখন তাদের সবার মাথায় বাজ পড়ে। তারা ভাবতে থাকে এবার যদি নতুন বউ গর্ভবতী হয়ে যায় তাহলে গ্রামে আরও তাদের পরিবারের নামে দুর্নাম হয়ে যাবে। তো তারা ঠিক করে যে নতুন বউকে তারা মেরে ফেলবে। একদিন রাতের বেলায় সেই বউয়ের ঘরে যায় 3 ঠাকুরদা ও তাদের বোন। সেই সময় ঘরে নতুন বউ ও সেই কাজের মেয়েটা ছিল। তারা দুজনে বুঝতে পারে যে সবাই একসাথে এসছে, তার নিশ্চয়ই কোনো অনর্থ হবে। সেই কাজের মেয়েটা অনেক কাকুতি মিনতি করে যে কর্তামশাই, মেয়েটাকে ছেড়ে দিই, আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব, আমি এই মহলের দিকে আর মুখ ফিরেও তাকাবো না, কোনো দিন এমুখও হব না, মেয়েটাকে ছেড়ে দিন, ওর খুবই শরীর খারাপ, ও আর পারছে না নিতে, এরকম অনেক কাকুতি মিনতি করে। কিন্তু তার কোনো কথাই শোনা হয় না, তাকে এক লাথি মেরে সেই ঘর থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তারপরে প্রথমে নতুন বউকে মারা হয়। যখন তাকে মারা হচ্ছিল তখন সে বলছিল যে আমি তো এটাই চাইছিলাম, রোজ একটু একটু করে মরার থেকে ভালো একবারে তোরা আমাকে মেরে ফেল। কিন্তু একটা কথা শুনে রাখ, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, এক এক করে এই বাড়ির সব পুরুষদের আমি শেষ করব, তোদের বংশ নির্বংশ করে ছাড়বো আমি। এইসব কোনো কথাতেই তারা কোনো পাত্তা দিচ্ছিল না তখন। তারা ভাবছিল যে দূর, এসব কী সব ভুলভাল বকছে, নতুন বউ সব ভুলভালই বকছে, এরকম তারাই মনে করছিল। তারা খুবই বাজেভাবে মারে এবং তারপর সেই কাজে মেয়েটাকেও মেরে ফেলে। কাজে মেয়েটাকে মেরে তারা সেই গ্রামের ডোবায় চুবিয়ে দেয়। গ্রামের লোকেরা জানতে পারে যে স্বামী হারানোর শোকে নতুন বউ গলায় দড়ি দিয়েছে। এই ঘটনা প্রায় 1 বছর পর থেকে শুরু হয় সে নতুন বউয়ের খেলা। একদিন রাতের বেলা বড় ঠাকুরদা বাথরুম করতে ওঠে। তখন সে বাথরুমের সামনে দেখতে পায় একটা বাচ্চা মানুষ, বাচ্চা মেয়ে কনের সাজে দাঁড়িয়ে আছে, মুখে এক চওড়া হাসি, ভয়ঙ্কর তার রূপ, পুরো মুখটা একবারে সাদা, মাথায় টোপর, কনেরা যে যেরকম পরে আর কি সেরকম পরা, গলা ভর্তি গয়না, লাল রঙের একটা শাড়ি, যে শাড়িটা পরে নতুন বউ প্রথম দিন এসেছিলো সেই একদম ডিট্টো একটা শাড়ি। এবং
পুরো মুখটা কিন্তু সাদা, আর চোখে কোনো মণি নেই, চোখটা একদম পুরো কালো কুচকুচে। এই দৃশ্য দেখে, এই রূপ দেখে সেই বড় ঠাকুরদা সেখানেই পড়ে যায় অজ্ঞান হয়ে। তারপর বাড়ির সবাই তাকে তুলে নিয়ে আসে বিছানায় রাখা হয়। পরের দিন সকালবেলা যখন তার জ্ঞান ফেরে, তাকে জিজ্ঞেস করা হয় যে সে কী দেখেছে, সে কেন এরকম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন সে চেষ্টা করেও কিছু বলতে পারছে না, মানে সে বলার চেষ্টা করছে কিন্তু তার মুখ দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না, তার হাত পা ঠিক করে নড়ছে না। ডাক্তার ডাকা হয়। ডাক্তার মানে এসে বলে যে সে নাকি প্যারালাইসিস হয়ে গেছে। সে এমন কিছু একটা দেখেছে যে ভয় তার একটা দিক পড়ে গেছে, কিন্তু সবাই এটাই বুঝতে পারে না যে সে কী দেখেছে, কী এমন দেখার পরে সেরকম প্যারালাইসিস হয়ে গেল। এরকম করে সে না খাবার খেত, না ঠিক করে বসতে পারতো, সারাক্ষণ শুয়ে থাকতো, কথা বলা তো দূরের কথা। এরকম চলতে চলতে 15 দিনের মাথায় বড় ঠাকুরদা মারা যায়। সবাই শোকে, মানে সবাই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে কিসের জন্য সে মারা গেছে, কী কারণে, কাকে দেখে সে মারা গেছে। এরপরে একদিনকে, মানে এর প্রায় 2-3 মাস পরে মেজ ঠাকুরদা সেম জায়গায় সেই নতুন বউকে দেখতে পায়। তারও একই অবস্থা হয়, কিন্তু সে পরদিন সকালবেলা যখন তার জ্ঞান ফেরে সে বলতে পেরেছিল। সে খালি বলতো নতুন বউ, ব্যাস, আর কিচ্ছু না। কী করেছে, কী দেখেছে কিচ্ছু বলতো না, শুধু বলতো যে কাকে দেখেছো তুমি, তখন শুধু বলতো নতুন বউ, ব্যাস। এই একটাই কথা, মানে একটাই শব্দ সে বলতো, নতুন বউ, আর কোনো কথাই সে বলতে পারতো না। এরকম শোনার পরে ছোট ঠাকুরদা ও তার বোন বুঝতে পারে যে সে কী বলতে চাইছে। বাড়ির বাকিরা কেউ বুঝতে পারে না, কিন্তু তারা দুজন ঠিকই বুঝতে পারে। তাদের সেই 1 বছর আগেকার কথা মনে পড়ে যায় যে নতুনবা বলেছিল যে আমি তোদের বংশ নির্বংশ করে ছাড়বো, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, এরকম বলেছিল। সেটা তাদের মনে পড়ে যায়, তারা চিন্তা করতে থাকে। এরকম সেও এরকম প্যারালাইসিস হয়ে যায় ঠাকুরদা, এবং তারও প্রায় এরকম যেদিনকে দেখতে পেয়েছে তার 15 দিনের মাথায় সেও মারা যায়। তারপরে বেশ কিছু মাস আর কিছু হয়নি, কেউ কাউকে দেখতে পায়নি। তখন সেই সময় মানে মেজ ঠাকুরদার যে বোন, সে তার বিয়ে হওয়ার পর কিছু মাস পরেই সে আবার ফিরে আসে। সে কারণ জিজ্ঞেস করাতে সে বলে যে তার শ্বশুরবাড়ি নাকি খুবই মানে নিষ্ঠুর টাইপের, তাকে দিয়ে সব কিছু কাজ করায়, এবং রাত হলেই তার বর নাকি মাল খেয়ে এসে, মানে ড্রিঙ্কস করে এসে তাকে মারধর করে, এই ওই অনেক কিছু বলে। তো সে আর ফিরে যাবে না ওখানে, এরকম অনেক কিছু বলে। মানে সে আর কি তার স্বামীর ঘর সংসার কিছুই ভোগ করতে পারেনি। তো এরকম করে তারপরে আবার ছোট ঠাকুরদা দেখতে পায় তাকে, সেই নতুন বউকে দেখতে পায় একই রকমভাবে, সেও মারা যায়। এরকম করে প্রত্যেকে, মানে 3 ঠাকুরদা মারা যাওয়ার পরে মানে বড় ঠাকুরদার যে বড় ছেলে তো আগেই মারা গেছিলো, মেজো ওর ছোট যে ছেলে ছিল, ওরা দুজনেও এক এক করে মারা যায়। মেজো ঠাকুরদার যে ছেলেরা ছিল, 3 ছেলে, তারাও মারা যায়, এক এক করে সবাই মারা যায়। এরপরে যখন আমার মানে বাবার পালা আসে, সেই সময় আমার ঠাকুমা নড়ে চড়ে বসে। ততদিনে বাড়ির সবাই জেনে গেছে যে কী কারণে এইসব হচ্ছে বাড়িতে, কী কারণে সবাই মারা যাচ্ছে, নতুন বউকে কী সব বৃত্তান্ত সবাই জেনে গেছিলো। তো আমার ঠাকুমা একটা বড় তান্ত্রিককে নিয়ে আসে কাশি থেকে। সে বাড়িতে এসেই বলে দেয় যে তোদের বাড়ি অভিশাপের জন্য এরকম এইসব ফল ভুগছে। সেই তান্ত্রিক এতটাই সিদ্ধহস্ত ছিল যে সব কিছু বলে দেয়, কী হয়েছে না হয়েছে প্রথম থেকে সব কিছু সে বলে দেয়। তারপরে সে একটা ফর্দ লিখে দেওয়ার পর বলে যে এই জিনিসগুলো আমার লাগবে, আর একজন তোদের বাড়ির যে পুরোহিত রয়েছে তাকে আমার লাগবে। এবং তারপর সে বলে, মানে বাবাকে বলে যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তুই বাড়িতে থাকলে তোর এখানে হবে না, তো বাড়িতে থাকলে তোর অনেক ক্ষতি হয়ে যাবে। এবার সে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এবার যেই সময় আমার বাবাকে মারার জন্য এসেছিল, সেই সময় সেই নতুন বউ আমার মায়ের ওপর ভর করেছিল। তার কারণ হচ্ছে আমার মাকে নাকি সেই মানে ঠাকুরদাদের যে বোন ছিল তাদের মতো অনেকটা দেখতে, সেই জন্য আমার মাকে প্রথমে মারার চেষ্টা করার জন্য মায়ের ওপর ভর করেছিল। মায়ের ওপর ভর করার পরে
মানে মাকে মারার পর সে ঠিক করেছিল যে আমার বাবাকেও মারবে। আর সে সবসময় থাকতো ওই পুরনো মহলটাতেই, মানে বাগানে যে প্রথম দিন তাকে যাকে নতুন বউকে যেখানে রাখা হয়েছিল সেখানেই সে থাকতো। সেই তান্ত্রিকটা তার মানে সে জিনিসপত্র যে চেয়েছিল সব কিছু নিয়ে সেই মহলের দিকে যায়, গিয়ে তার কাজে বসে যায় এবং সে সব কিছু তাকে জিজ্ঞেস করে যে কী তোর দাবি, কাকে তুই চাস, কেন করছিস সেরকম। এ পুরো পরিবার তো তোর কোনো ক্ষতি করেনি, করেছে ওরা তিনজন, ওদের তিনজনকে তুই মেরেছিস, তাহলে পুরো পরিবারকে কেন ক্ষতি করছিস, পুরো পরিবারে কেন ক্ষতি করছিস, সবাইকে কেন মারছিস। সে নতুন বউ একই কথা বলে যে না, আমি সবাইকে মারবো, আমি ওদের বলেছিলাম আমি এই বংশ নির্বংশ করব, আমি এটাই করব, এই করব, না করা অবধি আমার শান্তি নেই, এরকম সে বলতে থাকে। এবং কিছুক্ষণ পরে সে তান্ত্রিক তার পুজো কাজ শুরু করে এবং সেই যে কুলদেব মানে যেন বাড়ির যে পুরোহিত ছিল তাকে বলেছিল যে একটা পুকুরের ধারে বসে তাকে ওই যে নতুন বউ ছিল তার শ্রাদ্ধ শান্তির কাজ করতে। তো সেই সময় যে পুরোহিত শ্রাদ্ধ শান্তির কাজ করছিল তাকে বলা হয়েছিল যে অনেক রকম অনেক কিছু হবে, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করা হবে, কিন্তু তুমি কিন্তু ভয় পাবে না, তুমি তোমার কাজ চালিয়ে যেতে থাকবে। সে পুজো দিচ্ছে মানে সেই শ্রাদ্ধ শান্তির কাজ করছে, সেই সময় পুকুরের জল এথল মানে এদিক ওদিক হচ্ছে, বিশাল জোর হাওয়া ছাড়ছে, সব কিছু এলোট পালট হয়ে যাচ্ছে, তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, পুরো আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সব কিছু হচ্ছে। কিন্তু সেই পুরোহিত মাঝে মাঝে ভাবছিল যে উঠে চলে যাবে, তার ভয় লাগছিল, কিন্তু সে উঠছিল না, সে যাচ্ছিল না, কারণ তাকে তার কাজ সম্পন্ন করতে হতো। এদিকে সে তান্ত্রিক তার সাথে কথা বলেই যাচ্ছে এবং তার নিজের কাজ করে যাচ্ছে। এরকম করে প্রায় 2 থেকে 3 ঘন্টা এরকম কাজ করার পরে যখন তার শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হয়, তখন সে তান্ত্রিকও তার আসল কাজ শুরু করে এবং সে কিছুক্ষণ পরে সেই নতুন বউ আবার মায়ের দেহ থেকে বেরিয়ে চলে যায় এবং তারপর থেকে আর কিচ্ছু হয়নি। তো তারপর থেকে আমরা সেই বাড়িতে আর থাকিনি, তারা নাকি আমার মা বাবা নাকি সেখান থেকে চলে আসে ঠাকুমাকে নিয়ে, সে বাড়িটা এখন পুরো মানে পরিত্যক্ত বাড়ি যেটাকে বলে সেরকম হয়ে গেছে। আমার জন্ম কলকাতাতেই, আমি এই ঘটনাটা শুনেছি আমার ঠাকুমার থেকে, তো এটাই আমি লিখে পাঠালাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এবং আশা করি আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন, তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন প্রেতলোক 00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।